স্পেশাল বাস লোকজন, হ্যাঁ, প্রতিদিন ভিজিটর সংখ্যা অনেক বেড়ে যাবে, কাছে আর একটু বড় জায়গা আমাদের দরকার। তো আমরা সেটা চেষ্টা করেছি যতটুকু সম্ভব দেখা যায়। তো ওখানে গেলে আশা করি আপনারা এর চাইতে আরেকটু বেটার অবস্থা হয়তো বা পরিবেশ পাবেন। তো এই হচ্ছে আমাদের চ্যান্সেলি বিষয়। আমি এখানে আসার পরে ব্যক্তিগতভাবে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি কমিউনিটির সাথে যতটা সম্পৃক্ত থাকা যায়, তাদের বিভিন্ন আচার অনুষ্ঠান উৎসব পার্বণে আমি চেষ্টা করি, এবং সেটা আমার উইকেন্ড আসলে আমি পাই না, আমার ব্যক্তিগত, বাট আই হ্যাপিলি শেয়ার মাই টাইম উইথ দ্য কমিউনিটি। আমার পরিবার অনেক ক্ষেত্রে এই ক্ষেত্রে কিছুটা ডিফারেন্ট হয়, বাট আসেন ভাই, আসেন 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 তো আমাদের আমি গত 7-8 মাস কার্যক্রম চালিয়ে বা কমিউনিটির বিভিন্ন প্রোগ্রামে গিয়ে কমিউনিটি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আমার ধারণা কিছু এখন ধারণা পোষণ করি তাদের সম্পর্কে। আমি যেটা বলতে চাই যে আই এম ভেরি প্রাউড অফ আওয়ার কমিউনিটি। ইটস সাচ এ বিগ ক্রাউড, বিগ কমিউনিটি, লার্জ কমিউনিটি, এবং এটা খুবই ভাইব্রেন্ট এন্ড রেজিলিয়েন্ট প্লাস রিসোর্সফুল। এত বিভিন্ন ধরনের নানা পেশা, নানা দক্ষতা, মেধার মানুষ এখানে আছেন নিউ ইয়র্কে এবং নিউ ইয়র্ক স্টেটে প্লাস যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। যে এখানে কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সৃষ্টিশীল মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, তাই না, শ্রমিক থেকে শুরু করে সব পেশার মানুষ এখানে আছেন, এবং এটা খুব রিচ একটা কমিউনিটি আমি বলবো। তো আমি কনসালটেন্ট হিসেবে এই ধরনের একটা কমিউনিটির সাথে কাজ করার, আপনাদের সেবা করার সুযোগ পেয়ে আমি অবশ্যই ধন্য মনে করি। আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত মনে করি। একটু চ্যালেঞ্জিং, একটু সময় বের করতে হয় আমার, বাট সেটা কোনো বিষয় নয়, এটা আমার জন্য একটা গর্বের বিষয়। আমি চেষ্টা করবো আমার এখানে যতদিন আমি আছি আপনাদের সেবায় এই ধারা ধরে রাখতে, ধারা অব্যাহত রাখতে, এবং আপনাদের কমিউনিটির কাছ থেকে আমি যে ধরনের সহায়তা, সমর্থন, ভালোবাসা, সবকিছু, শ্রদ্ধা, সম্মান, যাই বলো, যা পাচ্ছি তাতে আমি আবির্ভূত। এবং আমি আশা করি যে কনসালটেন্টের সাথে কমিউনিটির যে চমৎকার একটা মিথস্ক্রিয়া যেটা আছে, এই মিথস্ক্রিয়াটা অব্যাহত থাকবে এবং এটা আরো সামনে শক্তিশালী হবে। আমরা যেটা লক্ষ্য করে থাকি যে আমাদের এখানে কমিউনিটিতে প্রচুর সাংস্কৃতিক সংগঠন আছে, এবং সাংস্কৃতিক ভাবে আমাদের কমিউনিটি অত্যন্ত সক্রিয়। তো এটা খুবই ভালো। বিদেশে আমাদের সংস্কৃতির মূল ধারা, সেই মূল ধারাকে ধরে রাখা এবং পরবর্তী প্রজন্মকে আমাদের শিকড়ের সাথে সম্পৃক্ত রাখার জন্য এগুলো অপরিসীম। তো আমি এই ক্ষেত্রে আরেকটি জিনিস গুরুত্ব আরোপ করতে চাই যে আমাদের সাংস্কৃতিক এবং বিনোদনমূলক যে কার্যক্রম চলছে কমিউনিটি, এর পাশাপাশি আরো কিছু সৃষ্টিশীল এবং কিছু কল্যাণমূলক কাজের দিকেও একটু নজর দিলে ভালো হবে, এবং এটাকে আর একটু জোরদার করতে পারলে কমিউনিটির গ্রেটার ওয়েলফেয়ারের জন্য ভালো হবে। বিশেষ করে আমার একটা যেটা আমি কয়েকজনের সাথে শেয়ার করেছি যে আজকে আপনারা যারা এখানে আছেন, প্রথম জেনারেশন ইমিগ্রেশন যারা আসছেন, তারা অনেকে 30-40 বছর হয়ে গেছে। মানে প্রথম জেনারেশন যে ইমিগ্রেন্ট আমাদের যারা, তাদের সময়টা কিন্তু প্রায় শেষের দিকে। এখন আমাদের নতুন জেনারেশন চলে আসছে। আপনারা যখন এখানে এসছেন, আপনাদের যে ইতিহাস, আপনাদের যে স্ট্রাগল, আপনাদের যে অ্যাচিভমেন্ট গুলো, আপনাদের যে সমস্যা সংকটগুলো আপনারা মোকাবিলা করেছেন, এই জিনিসগুলো একটু সায়েন্টিফিক্যালি, একটু সিস্টেমেটিক্যালি আমাদের রেকর্ডেড থাকা উচিত। এই ইতিহাসগুলো সুন্দরভাবে লিপিবদ্ধ থাকা উচিত। এটা আমাদের পরবর্তী প্রজন্ম যারা, তাদের জন্য খুবই জরুরি। আর আমাদের বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাস যখন রচনা করা হবে, আপনারাই হচ্ছেন এর মূল অনুঘটক। এবং আমাদের এই যে কমিউনিটির মাধ্যমে যে ডিনামিক্স তৈরি হয়েছে দেশের মধ্যে, এটা খুবই জরুরি। এবং আমি মনে করি যে আমাদের রিসোর্সের অভাব নাই এখানে। আমরা যদি একটু সচেতন ভাবে চেষ্টা করি, এই ইতিহাসটাকে আরেকটু সুসংবদ্ধ ভাবে যদি লিপিবদ্ধ করে রাখা যায়, এটা আমাদের জন্য একসময় খুবই কাজে লাগবে বলে আমি মনে করি। আর এমন তো হতে পারে একসময় যে নিউ ইয়র্কের বুকে মিউজিয়াম অফ বেঙ্গলি ইমিগ্রেন্টস দাঁড়িয়ে যেতে পারে। সেই মিউজিয়াম যদি আমরা করতে চাই, তাহলে ওই ইতিহাস আমাদের সংরক্ষণ করতে হবে। এই জিনিসটা একটু আমরা মাথায় রাখতে পারি, এবং এই জন্য আমাদের কমিউনিটি বিভিন্ন স্তর থেকে যদি উদ্যোগ আসে, তাই না? আপনারা যদি এটা নিয়ে চিন্তা করেন, আমাদের এখানে শিল্পী, সাহিত্যিক, কবি, গবেষক, বুদ্ধিজীবীর কোনো ঘাটতি নাই।
বিশ্ববিদ্যালয়ে শিক্ষক আছেন এখানে যারা উচ্চমানের ইন্টেলেকচুয়াল, তাদের এই মেধাকে কাজে লাগিয়ে আমরা এই ধরনের একটা কার্যক্রম বোধহয় ভবিষ্যতে করতে পারি। যাই হোক, এটা হচ্ছে আমাদের কমিটি সম্পর্কে আমার অবজারভেশনগুলো একটু বললাম। আর যেটা হচ্ছে যে আমি সবসময় বলে থাকি যে আমাদের দেশ স্বাধীনতা থেকে শুরু করে দেশ গঠনের প্রতিটি ধাপে প্রতিটি পর্যায়ে আমাদের সারা বিশ্বের যারা প্রবাসী ভাই বোন বন্ধুরা আছেন, আপনাদের রয়েছে অসামান্য হিসেবে। এখনো আমাদের রপ্তানি আয়ের পরেই তো সর্বোচ্চ বৈদেশিক মুদ্রার উৎস হচ্ছে রেমিটেন্স। রেমিটেন্সের উপর আমরা ডিপেন্ড করি। শুধু রেমিটেন্স না, আপনাদের সারা বিশ্বের থাকার কারণে আমাদের যে আন্তর্জাতিক সম্পর্ক তৈরি হয়েছে, সংযোগ তৈরি হয়েছে, জ্ঞান বিজ্ঞান অভিজ্ঞতা শেয়ারের একটা সুযোগ তৈরি হয়েছে, বাংলাদেশে বিদেশ থেকে বিভিন্ন ধরনের বিনিয়োগ গিয়েছে, বাংলাদেশের কর্মসংস্থান হয়েছে, কিন্তু নানা ক্ষেত্রে আপনাদের অবদান রয়েছে। তো আমরা আশা করবো যে আপনারা আপনাদের এই অবদান সামনের দিনগুলোতে অব্যাহত রাখবেন এবং এই অবদান অব্যাহত রাখার ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেলে, বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানো একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে ভিশন 2030-2041 আছে তার বাস্তবায়নের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আছে। গত 15 বছরের ওনার যে অ্যাচিভমেন্ট, যে অর্জনগুলো, সেগুলো আপনারা সবাই জানেন, সেগুলো নতুন করে আমি উল্লেখ করতে চাই না। তিনি বাংলাদেশকে খুব দ্রুত রূপান্তর করে দিচ্ছেন। আমরা একটা দরিদ্র দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশের কাতারে চলে যাচ্ছি। আমাদের গ্রাজুয়েশন অলরেডি অফিসিয়ালি গ্রান্টেড, 26 থেকে আমরা অফিসিয়ালি এলডিসি থাকবো না, উন্নয়নশীল দেশ হয়ে যাবো। এটা ধারাবাহিক এবং অব্যাহত অর্থনৈতিক সামাজিক উন্নয়নের কারণে হয়েছে। আমাদের উন্নয়নের যে সূচকগুলো, দক্ষিণ এশিয়া তো বটে, পৃথিবীর অনেক দেশের চেয়ে এই সূচকগুলোতে আমরা এগিয়ে আছি এবং উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রয়েছে। গত 7 জানুয়ারি আমাদের বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন হয়েছে। নির্বাচনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা 4র্থবারের মতো এবং মোট 5মবারের মতো সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছেন। আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় এটা যে ওনার সরকারের আমলে নেওয়া যে উন্নয়নের পরিকল্পনাগুলো, যে ভিশনগুলো, সেগুলোর ধারাবাহিকতা বজায় থাকবে এবং এগুলোর হাত ধরে আমরা 2030 সালের মধ্যে একটা $1 ট্রিলিয়ন ইকোনমিতে রূপান্তরিত হওয়ার যে ভিশন আছে, সেটা আমরা আশা করি বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। 2041 সালের মধ্যে আমাদের দেশ একটি আধুনিক, স্মার্ট এবং উন্নত বাংলাদেশে রূপান্তরিত হবে, সেই ভিশন আমাদের রয়েছে। সেই ভিশনকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ সরকারের সাথে বাংলাদেশ জনগণ এবং আমাদের প্রবাসী ভাই বোনেরা একসাথে কাজ করে যাচ্ছি। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে, আমাদের সবার অবদান থাকলে এই ভিশন বাস্তবায়ন করা অসম্ভব কোনো কিছুই না, সেটা খুবই সম্ভব। এবং আমরা পরিশেষে আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা শাহাদত বরণ করেছিলেন, তাদের বুকে যে স্বপ্ন ছিল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বুকে যে স্বপ্ন ছিল সোনার বাংলা গড়া, সেই সোনার বাংলা গড়ার যে বিপুল কার্যক্রম, সেই কার্যক্রমে আমরা আমাদের স্ব অবস্থান থেকে আমাদের দায়িত্ব পালন করে যাব এবং সেটা হলে পরে অবশ্যই আমাদের এই স্বপ্নগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে। তো আমি অনেক কথা বলে ফেলেছি, আসলে কথা দীর্ঘায়িত করবো না। আমি শুধু আমার ডেপুটি কনসাল জেনারেল আব্দুল হাসান সাহেবকে একটু সংক্ষেপে আমাদের এনআইডির যে কার্যক্রম আছে সেই সম্পর্কে ধন্যবাদ। আসলে সম্মানিত কনসাল জেনারেল এনআইডি বিষয়ে ধারণা দিয়েছেন যে আমরা এনআইডি কার্যক্রম চালু করার জন্য প্রস্তুত আছি। তো আমাদের গত কয়েক মাস আগে থেকে কার্যক্রম শুরু হয়েছে। নিরাপত্তা বিভাগের ঢাকার সাথে মন্ত্রণালয় থেকে আমাদের কাছে বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে, হচ্ছে আমরা সেটি নিয়মিত রেসপন্স দিয়ে যাচ্ছি। তো এর মধ্যে আমাদের জানতে চাওয়া হয়েছে যে আমরা যদি প্রস্তুত থাকি আসি কিনা সেটা জানার জন্য। তো আমরা জানিয়েছি যে আমাদের যে স্বল্প আমাদের যে লিমিটেড রিসোর্স রয়েছে লক্ষ্য এবং যে স্পেসের স্বল্পতা তারপরে আমরা এই মুহূর্তে এনআইডি কার্যক্রম চালু করার জন্য প্রস্তুত আছি। তো এর পরবর্তীতে আমাদের ব্যাপক হারে চালু করতে আমাদের আমার রিসোর্স দরকার আছে, সেটা আমরা জানিয়েছি। আমরা সেখানে একটা বাজেটও দিয়েছি, ইকুইপমেন্ট লাগবে, তাই আমরা দিয়েছি।
40টি মিশনকে 40টি দেশকে প্রাথমিকভাবে নির্বাচন করেছে। তো প্রাথমিক 15টি মিশন 15টি দেশে চালু হচ্ছে ক গ্রুপে, যারা যুক্তরাষ্ট্র, আমাদের নিউ ইয়র্ক, ওয়াশিংটন, ফ্লোরিডা এবং লস অ্যাঞ্জেলেস মিশন রয়েছে। এই মিশনগুলিতে ক গ্রুপে, বি গ্রুপে আর কি আছে। তো আমরা আশা করছি এই বছরের শেষ নাগাদ আমরা ঢাকা থেকে সংবাদ সহযোগিতা, এটা ইনস্টলেশনের ব্যাপার আছে, মেশিনারির ব্যাপার আছে, টেকনিক্যাল ব্যাপার আছে, হাতে একটু সময় লাগে, বাট এটা সরকারের সক্রিয় বিবেচনাধীন আছে এবং আমরা আমাদের যারা হচ্ছে বা সময় সময় সেগুলি আমরা নিয়মিত দিয়ে যাচ্ছি। জানতে পারবেন, আপনাদেরকে জানানো হবে, আপনারা সেটা প্রচার প্রসার করলে সবাই জানতে পারবেন এবং সেটা বিপন্ন করতে পারবেন। আমি একটু এর সাথে একটু সাবমিশন করি, সেটা হলো যে আমাদের 15টি দেশে প্রথম পর্যায়ে এই এনআইডি সার্ভিস দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং এই প্রবাসীদেরকে এনআইডি দেওয়ার জন্য একটা ডিপিপি, একটা প্রজেক্ট অনুমোদন পেয়েছে, সেটা কার্যক্রম চলমান। সৌদি আরব, কুয়েত, ওমান, মালয়েশিয়া, যুক্তরাজ্য, কাতার, বাহরাইন, জর্ডান, ইতালি, সিঙ্গাপুর, লেবানন, লিবিয়া, অস্ট্রেলিয়া, মালদ্বীপ ও কানাডা, এই 15টা দেশে প্রথম পর্যায়ে। কারণ আপনারা এই নামগুলো থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের শ্রমিক ভাইদের ঘনত্ব যে সমস্ত দেশে বেশি, অবস্থান যে সমস্ত দেশে বেশি, আমার ধারণা যে সরকার সেই দেশে প্রথম দিকে চালু করে চিন্তা করছেন। কারণ আমাদের শ্রমিক ভাইরা ওখানে কাজ করে সবাই দেশে ফিরত, এই কারণে হয়তো তাদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, খুবই স্বাভাবিক। আর পরবর্তী ধাপে বাকি 40টি দেশের মধ্যে যারা আছে তাদের মধ্যে আমাদের যুক্তরাষ্ট্র আছে এবং আমাদের ডিসিসি মহোদয় যেভাবে বললেন যে আমরা আমাদের কথা জানিয়েছি যে আমরা প্রস্তুত আছি। আপনারা এটার জন্য কিছু লজিস্টিক্স সিস্টেম ইন্টিগ্রেশনের বিষয় আছে, অনলাইনে যেতে হবে, তাই না? তো আমরা যখনই এখানে যন্ত্রপাতি এবং সাপোর্ট পেয়ে যাবো, আমরা আশা করি অদূর ভবিষ্যতে এই এনআইডি থেকে তাহলে একটা জানার বিষয় আমার এই বিষয়ে জানতে চাই, what is the guideline? যেমন এনআইডি বাংলাদেশে যখন বাংলাদেশে এই আমেরিকার প্রথম রেজন বলেছে, জি অনেকেরই না, জি অনেকে আমেরিকান সিটিজেন, বাংলাদেশে পাসপোর্ট আছে, আমেরিকান সিটিজেন তারা কি এনআইডি গাইডলাইন একটু কম আছে? এখানে আমরা পলিসি যেটা গাইডলাইন সেটা এখন তৈরি হয়, যেহেতু এখনো ইমপ্লিমেন্টেড করার পর্যায়ে আসে না, যখন এটা ইমপ্লিমেন্টেশন হবে তার আগে নিশ্চয়ই একটা পলিসি তৈরি করা হবে। সেই পলিসিতে আমাদের কাছে নিশ্চয়ই ইনপুট চাবে, তাই এবার যখন আমরা সরকারকে ইনপুট দিব। তো আমরা যদি যতটা জানি যাদের ডুয়াল ন্যাশনালিটি আছে তারা ঢাকায় গেলে এনআইডি করতে পারে। তো যদি ডুয়াল ন্যাশনালিটি থাকে বা পাসপোর্ট থাকে, তাহলে যদি বাংলাদেশে এনআইডি করতে পারেন তাহলে এখানে না করার কোনো কারণ নেই, আমার ধারণা এখানে করতে পারে। আর তখন যেটা প্রয়োজন হবে, যাদের আমেরিকান পাসপোর্ট আছে, বাংলাদেশি পাসপোর্ট নেই, যত দ্রুত সম্ভব এই ডিএনসিটা করে ডুয়াল ন্যাশনালিটি সার্টিফিকেট করে এটা করা থাকলে তখন আপনি পাসপোর্টের জন্য আবেদন করেন অথবা এনআইডির জন্য আবেদন করেন। কারণ সিস্টেমে ডিজিটাল সিস্টেমে জন্য একটা রিকোয়ারমেন্ট অবশ্যই থাকবে যে আপনি ডুয়াল সিটিজেন হলে আপনার ডিএনসি আছে, ওটা না হলে পরবর্তী স্টেপে আগে যাবে। এখন ডুয়াল সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে কত দিন সময় লাগে? একটু সময় লাগে এখনো, একটু দীর্ঘ সময় লাগে। আমরা আগে বারবার বলছি যে এটা যাতে আরেকটু এক্সপেডিট করা যায়, আরেকটু যাতে দ্রুত করা যায় সেই ব্যবস্থাটা। আরেকটা জিনিস জানতে চাই, আপনি একটু আগে যেটা বলছেন যে আপনার দুর্নীতির ব্যাপারে খুব জিরো টলারেন্স। জি, মানে এই কনসুলেটিভ ব্যাপারে কিছু রিপোর্ট বেরিয়েছিল আগে এর আগে আচ্ছা আচ্ছা যে এই যে আপনার ভিসা নো ভিসা রিকোয়ার্ড এবং অন্যান্য বিষয়ে অনেক অর্থের মানি অর্ডারের রিসিভ জি এগুলো অনেক বৃহৎ অনেক বড় ধরনের অ্যামাউন্ট। আচ্ছা, হোয়াট ইজ দিস সিচুয়েশন? ওটা কোনো ইনভেস্টিগেশন বা কোনো রিপোর্ট? আমি এই আগের এই ব্যাপারটার সাথে অতটা পরিচিত না, আমি জানি না, দেখার সুযোগ পাই। আমি দেখেছি সেটা কি অবস্থা, কত কি হয়েছিল, বাট আমি কিছুক্ষণ আগে বলেছি যে আমি আসার পরে ফর্চুনেটলি এই ধরনের কোনো অভিযোগ পাই নাই, আশা করি পাবো না। আমি আমার টিমকে সেইভাবেই সবসময় কাউন্সিলিং বা তাদেরকে অ্যাডভাইস করে যাচ্ছি। এবং আমি যে সবচেয়ে বড় কথা হলো যে আমি যখন বলছি যে জিরো টলারেন্স ফর করাপশন, আমাকে নিজের আগে করাপশন ফ্রি থাকতে হবে।
আমি সেটা প্র্যাকটিস করার চেষ্টা করে যাচ্ছি, যাতে করে আমার টিমমেটরা ইন্সপায়ার্ড হয় যে না, যেহেতু সিজি ফেয়ার লোক, আমাদের ফেয়ার থাকতে হবে। থ্যাংক ইউ। আমাদের কিছু দুঃখ সুখ আছে। জি প্লিজ। দুঃখ হলো যে আপনারা যত ভালো কাজই করেন, এই যে লোকজন মানে আপনাদের দেওয়ালের কাছে দিয়ে আসলেই মনে করে পয়সা লাগে। সরকারের আমাদের সরকারি কর্মচারীদের সম্বন্ধে, কর্মকর্তাদের সম্বন্ধে সাধারণ মানুষের এই ধারণা। যখন আমাদের ফোন করে আমার এরকম করছে যে আপনার সিনিয়র লেভেলে যাকে যখনই কোনো কাজে বলা হয় বলেন আমার ব্যাপারে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই, ঘন্টা বৎসর কাজ করেন। কিন্তু আমি সেটা জানলে হবে না কি ভাবমূর্তিটা ক্রিয়েট হয়ে আছে। এই যে ভাবমূর্তি এই অফিসে আগে চুরি পাঠ করে দিয়েছে, এই আপনি বলতেছেন আমি কিছু জানি না। এখন কিন্তু আপনার এই যে ভাবমূর্তির বিষয়টা কিন্তু আপনাকে পায়, মানুষের মধ্যে ধারণা ছড়িয়ে আছে। এই ছড়াটা যে সরকারি চাকরিজীবী মানে সরকারি কোনো অফিসে গেলে প্রথম আমাদের ফোন করে প্রতিদিন ফোন করে আপনি বললে কিছু কম টাকা হবে, মানে সে টাকা হাতে করবে এটা আশা করে না। কম পয়সা যাতে আমি একটু ইচ্ছা পারে বাজারে ফোন করে একটু $50 কাজটা করে দিতে পারি, মানে মানুষের এই ধারণা। অথচ তাকে আপনি সেবা দিচ্ছেন। প্রথমত যে কমিউনিটিতে যারা সেবা নিতে আসেন তারা খুব আধুনিক প্রযুক্তি সম্পন্ন নিউ জেনারেশনের মানুষ, তারা বাংলাদেশের কুল খাওয়া মানুষ, তহসিল অফিস থেকে শুরু করে পাসপোর্ট অফিসের কুল খাওয়া মানুষ। এই মানুষ ওই একবার সে বেরোতে গেছে তো আবার বারবার সে ওই দুঃখটা ধরতে পারে। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে যে আমাদের এই এখানে যারা সেবা দেন এই ভাইয়েরা তো আমাদের মানুষ, তারা কোথাও কাজ করে তারা দিয়ে। তো মানে আমি এরকম দেখছি যে মানে সেখানে কাজ করে সে মানে ইয়ে করতে পারতেছে, শেষ করতে পারতেছে না। সেও তো মানুষ, আমরা তো তার কথা বলতে হবে। তো আমি মানে আমরা একাধিক কমপ্লেন পাইছি যে ওয়েবসাইট ভিত্তিক একটা কমপ্লেন আছে, এটা একদম রিসেন্টলি আমার কাছে আসছে যে সে অনলাইনে গিয়ে ডেটটা করতে পারতেছে না। তো এই ব্যাপারে একটু যদি আপনারা নজর দেন। আর বাকি ভাবমূর্তির বিষয়ে একদিন উন্নতি হবে না। আপনি যতই ভালো সেবা দিবেন, লোকজন যে সময় একটা রেস্টুরেন্টে বসে বলবে ওই অফিসের কাছে দিয়ে গেলে টাকা লাগে। এই ভাবমূর্তি থেকে আপনাদের বেরিয়ে আসার জন্য আপনি একা কিছু করতে পারবেন না, বাট আমাদের সম্মিলিত ভাবে করা দরকার। বাট পার্সোনালি আমি দেখছি যে আপনারা এখানকার যে সমস্ত কর্মচারীদের আমাদের সাথে সম্পর্ক আছে, তারা ভালো কাজ করেন, তাদের ভালো ফিডব্যাক, এমনকি আমি 2-1 সংবাদকর্মী পাঠাই সারা দিন এই অফিসে বসে আমাদের লম্বা লেখছেন যে এটা যেন আপনাদের জানাই যে ভালো সেবা পাচ্ছেন, পরিচয় না দিয়ে কাজ করছেন। সেগুলো সবকিছুর পরেও কিন্তু ভাবমূর্তিটা মানে একদিন যাবে না। কারণ আমি মানে আপনি এটা বলতেছিলেন আগে যে লোকজন কাউন্টারে এসে যেন কোনো রোগ ব্যবহার না পায়, কিন্তু সেও মানুষ অপর দিকে যে বসে আছে সেও নিজেকে কতক্ষণ কন্ট্রোল করে রাখতে পারে, এটা এইটাকে চরম ধৈর্যের পরিচয় দিতে হবে, যাতে দূরান্ত থেকে মানুষজন এসে যেন এখানে কোনোভাবেই কোনো বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে। সে দোষী না দোষী সেটা পরের সেটা পরের বিষয়। থ্যাংক ইউ। আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করেছেন। এবং ভাবমূর্তি পরিবর্তন করা নিজে যেটা বললেন আসলে একটা কঠিন বিষয়। ওভারঅল মানে একটা হয় কি যে এটা তো বাংলাদেশের একটা অফিস, হ্যাঁ, তারপর বাংলাদেশের যে সার্বিক চিত্র আছে তার সাথে এটা অনেকটা আলাদা দিতে চায় না বলে। কিন্তু আমরা যেটা বললাম যে সার্ভিসটাকে উন্নত করে অ্যাসেট ফ্রি, করাপশন ফ্রি রেখে যতটা সম্ভব এটা ভাবমূর্তিটা উন্নত করা, এবং এই ক্ষেত্রে আপনাদের সক্রিয় সহযোগিতা আমাদের প্রয়োজন। আমরা অলরেডি আপনাদের ধন্যবাদ। আমাদেরও পুলিশ সাংবাদিক ঘুষ খাইছে, আপনি বই আছেন মানুষজন এত বেশি মানে কষ্ট করছে, অতবার আঘাত পাইছে জীবনে, এগুলো বুঝতে পারে না। নেতিবাচক অভিজ্ঞতা অনেকেরই থাকে বিভিন্ন জায়গায়। যাই হোক, সবকিছুকে মেনে নিই। আর লক্ষ লক্ষ মানুষ যেখানে সেখানে ভালো মন্দ সবকিছু মিলিয়ে আমাদের চলতে হবে। আমাদের খুব সচেতন এবং সক্রিয় প্রচেষ্টা আছে যেটা যে এই ভাবমূর্তি আস্তে আস্তে বেড়ে যায়। আমি যেন বাংলাদেশ কসমেটিক বা বাংলাদেশ সবকিছু শুনে যাতে আনন্দিত না। আচ্ছা, নাজমুল ভাই, আপনি একটা কথা বলছেন যে এটা একটা কমন প্রশ্ন, কিন্তু প্রায় শুনি যখন আপনাদের অফিসে আসি বা আমাদের বিদেশ সম্পর্কে এটা না হওয়ার পিছনে কি আমাদের পররাষ্ট্র নীতির কোনো ব্যর্থতা না আমাদের অর্থনীতি পিছনে কোনো ব্যর্থতা? আচ্ছা, এটা আমি প্রশ্ন করছেন অনেকদিন যাবে তার প্রশ্ন আসতেছে মাঝখানে মনে হয় কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগগুলো কোনো কারণে সফল হয় না। এখন যেটা হলো যে একটা প্রপার্টি চেঞ্জ হতে হয় একটু লম্বা প্রসেস। এখন আমি যদি শুরু করি এটা আমার আমলে শেষ হবে কিনা আমি জানি না, হয়তো আরো সময় লাগতে পারে, কিন্তু এখনকার এই ভবনের যে অবস্থা আছে এখনই চেঞ্জ করা।
এই কারণে অ্যাজ এ শর্ট টার্ম ইন্টারিম স্টেপ একটা স্বল্পমেয়াদী কর্মসূচি হিসাবে এখানে আপাতত ভাড়াই নিবার জায়গায় একটু ভিন্ন জায়গায় শিফট করছি। তবে শিফট করা মানে এই না যে আমার কেনার প্রক্রিয়াটা বন্ধ হয়েছে। এটা শিফট করার পাশাপাশি আমাদের নিজস্ব ভবন বা প্রপার্টি কেনার প্রক্রিয়াটা চালু করবে। আমরা এটাকে শিফট করে আবার ওই প্রক্রিয়াটা চালু করবো। এটা চলমান আছে। আরেকটা হলো যে আপনারা জানেন যে বৈশ্বিক বিভিন্ন ডেভেলপমেন্টের কারণে আমাদের বৈদেশিক মুদ্রার চাপ সৃষ্টি হয়েছে। সরকারের কিছু ব্যয় নিয়ন্ত্রণ সংকোচন করতে হয়েছে সরকারি কারণে। তো আমাদের ধারণা যে এই অবস্থায়, এই সংকোচনের এই অবস্থায় হয়তো এখানে জমি বা ভবন কেনার মতো যে ইনভেস্টমেন্ট এটা সরকার এখন যেতে চাইবে না। আর একটু স্বাভাবিক হলে আমাদের বৈদেশিক মুদ্রার যে চাহিদা সেটা স্বাভাবিক হয়ে আসলে তখন আমরা এটাতে যেতে পারি। তবে ওই প্রক্রিয়াও আমাদের চালু থাকবে। এটা নতুন ভবন ভাড়া নেওয়া প্লাস নতুন ভবন কেনা বা প্রপার্টি কেনার যে প্রক্রিয়া সেটা যেটাকে ইন্টারনাল ভেরি গুড নাম্বার যেটা রেন্টাল যে বিষয়টা এটা অলমোস্ট মর্গেজ থেকে বেশি আমরা পেয়েছি। জি 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 এটা একটু স্মার্টলি চিন্তা করলে আমরা যে ভাড়া দিই সেই ভাড়া দিয়ে আমাদের জনগণের যাওয়া করে ভাড়া দিয়ে আমি প্রতি মাসে মাসের শোধ করে আমার ভবনের মালিক হয়ে যাচ্ছি। এখন ওই সমস্যাটা অনেক আমাদের একটু ব্যুরোক্রেটিক একটু প্রসেস আছে। তারপরে ফাইন্যান্স মিনিস্ট্রিতে যেগুলোকে একটু বোঝাইতে আমাদের একটু ব্রেক পেতে হয়। তারপরে সময় বুঝতে চান না কিছুটা ফাইন্যান্স মিনিস্ট্রি সবসময় বাই নেচার কিছুটা কনজারভেটিভ থাকে তারা। তো যাই হোক তার মানে এই না যে তারা রাজি হবে না। আমরা যদি ঠিক মতো বোঝাতে পারি, তাদেরকে ব্যাখ্যা করতে পারি আর ভালো একটা অপশন দিতে পারি, তাহলে অবশ্যই তারা রাজি হবে না। মাননীয় প্রধানমন্ত্রীর এটা স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন আছে পৃথিবীর সব দেশে আমাদের নিজস্ব প্রপার্টি এবং ভবন ক্রয় করে সেখানে আমাদের পূর্বদিক কার্যক্রম পরিচালনা এটা আছে। এর কারণে ইতিমধ্যে বিভিন্ন দেশে আমাদের প্রপার্টি হয়েও গেছে। কিন্তু এই যে সাম্প্রতিক কোভিড মহামারী, তার পরবর্তীতে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, এখন চলছে মধ্যপ্রাচ্যের সংকট, এই সমস্ত সবকিছু মিলিয়ে আমাদের কিছুটা আর্থিক চাপ তৈরি হয়েছে সারা বিশ্বে। এটা খুবই স্বাভাবিক কমন চাপ। তো আমরা এই অবস্থা থেকে ধীরে আসার সাথে সাথে ইনশাআল্লাহ ওই প্রক্রিয়া বলেন 30 সেকেন্ড আমি বলি যে আমাদের এখানে লোকজন মারা যায় এর আক্রমণে পুলিশরা হামলায় মারা গেলে অনেকজন ড্রাইভার আক্রান্ত। আপনি দেখলাম ওই ইয়েতে গেছিলেন লোকজন খুশি হয়, আপনাদের কিছু করার নাই, আপনি টাকা পয়সা পকেটে করে নিয়ে যান না। কিন্তু যদি মানে আমাদের লোকজন আক্রান্ত হয় আমি মনে করি এই অনুষ্ঠানে গিয়ে গান শুনে আর ওই বিরিয়ানি খাওয়ার চেয়ে ওই সময় যদি যান বিপদের সময় কমিটি এবং সব জায়গায় আপনি যেন অন্য অফিসারও পাঠাতে পারেন, ধরা গেলে সংযোগ মানুষজনের দুঃখ কষ্টে পাশে থাকা। উইরুজারি নামে একটা লোক, এ মুসলমান না, মনে হয় এই কারণে তার কোনো প্রতিবাদী হইতেছে না। তো আমি জানি না এখন কমিউনিটি তাহুদা হেসাব আছেন না নৌকায় আছেন, মানে এটা তো আমাদের বাংলাদেশের মানুষ, মানে এদের পাশে আমরা সবাই থাকি, আপনিও থাকবেন আপনার অবস্থান থেকে। আচ্ছা, এই দুঃখজনক ঘটনাগুলো ঘটার সাথে সাথে উইন্দ্রাজের পরিবারের সাথে দেখা করে আমি গতকাল ওই যে চার্চের পাদ্রী যিনি জেমস রয় দাদা, ওনার সাথে কথা বলেছি, ওনাদের আপডেট নিয়েছি কি অবস্থা। আজকে দুলুদা আসছিলেন, টমাস দুলুদা, ওনার সাথে কথা বলেছি। আমি গতকাল রাত্রেও বাফেলোতে আমাদের দুটো পরিবার কেমন আছে সেটা জানার চেষ্টা করেছি। আমি ট্রাই মাই লেভেল। আর এটা তো আপনি যেটা বলছেন ঠিক, হয়তো আর্থিক সহায়তা দিতে পারলাম না, কিন্তু আমাদের পাশে থাকাটার একটা মানসিক, সামাজিক এবং রাজনৈতিক গুরুত্ব আছে। আচ্ছা নাজুল ভাই, আপনি আসার পরে কনসুলেট সেবা নিয়ে বিরাট ধরনের প্রতিক্রিয়া দেখা দিচ্ছে আর কি। এর আগে তো যারাই ছিলেন তারা নিউ ইয়র্ক সহ বিভিন্ন স্টেটে আপনি বাইরে দিচ্ছেন, কিন্তু নিউ ইয়র্ক সিটির ভিতরে দিচ্ছেন না। ওইটা নিয়ে অনেক রকমের কথা। আসলে এটা প্রকৃত ঘটনাটা আসলে কি, বন্ধটা কেন করলেন? হ্যাঁ, এটা আমাদের বাংলাদেশ সোসাইটির সম্মানিত সভাপতি রব ভাই উনি উৎস প্রকাশ করেছেন একটা বড় জমায়েতে। ওনাকে আমি আগেও ব্যাখ্যা বলেছি যে এই শহরে একটা পুরোদস্ত একটা কনসুলেট অফিস আছে। এইখানে আসলে ওইভাবে শহরের ভিতরে মোবাইল কনসুলেট দেওয়া আসলে এটা সুযোগ নেই। আর হ্যাঁ, আমি চাইলে ওই রাস্তার ওই পাশে বসে আমি সেবা দিতে পারবো। বিষয়টা হলো আমি যখন আমার টিমকে নিয়ে একটা মোবাইল কনসুলার সেবা দিতে যাই, সেটা কখন যাই? শনিবার আর রবিবার। এই অফিস বন্ধ করে নাকি উইকেন্ডে যাই। উইকেন্ডে যখন আমি যাই তখন আমার এই কলিগদেরকে কিছুটা আর্থিক মজুরি দেওয়ার একটা বিষয় থাকে। অবশ্যই ফ্রি কাজ করবেন না, তাদের পরিবারকে বঞ্চিত করে এমন হয় কোনো সময় 3 সপ্তাহ তারা টানা ছুটি পায় না, কারণ উইকেন্ড যেটা তখন মোবাইল কনসুলেট আছে, আবার এসব অফিস করতে হয় 3 সপ্তাহ ছুটি। বাট তারা জানেন ওখানে একটা ইনসেন্টিভ হয়তো গেলে $100 বা এরকম কিছু একটা ছোট একটা অ্যালাউন্স টাকা দিতে পারি, দিলে পরে সে কাজটা করে। এখন
আমার এই শহরের ভিতরে একটা ট্যুর করা এটা আমার ভুলে পড়ে না। আমি যখন ধরেন বোস্টনে যাই বা বাবুতে যাই কিংবা আলবানিতে গেলাম, সেখানে ওটা কিন্তু আমি কাজের জন্য টাকাটা নেই না, আমার একটা ট্যুর হিসেবে আমি একটা সরকারি ট্যুরে গেলাম, সেই ট্যুরে একটা নির্ধারিত ভাতা আছে, তখন সেটা কখন কখন কিভাবে পাওয়া যাবে সেটা খুব ক্লিয়ারলি ডিফাইন। সেই ভাতাটা দিয়ে আমি তাকে একটা কম্পেনসেশন দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, আমরা সরকারি ট্যুরে গেলাম, ট্যুরের ভাতা হিসেবে আমি দেব, এবং তাকে দিয়ে আমি শুক্রবার, শনিবার এবং রবিবারে তাকে দিয়ে কাজ করি, কোনো অসুবিধা নেই। এবং এটা অডিট পয়েন্টের ভিতরে কোনো সমস্যা, কিন্তু যখন আমি শহরের ভিতরে করে এই পারিশ্রমিক তাকে দিতে যাই, সেটা নিয়ে অডিট আপত্তি আছে। অডিটের আপত্তি কিন্তু সার্ভিস নিয়ে, অডিটের আপত্তিটা হলো আমি তাকে যে পারিশ্রমিকটা দিচ্ছি, ওই পারিশ্রমিকটা আইন সিদ্ধ হচ্ছে। তাহলে এখন আমি তাকে এখানে 15 দিন নিয়ে কাজ করবো কিভাবে, শনিবার বা রবিবার, সেটা তো বলে যদি তাকে আমি সামান্য একটা ভাতা দিতে না পারি তখন কাজ করতে পারি, আমি তাকে ফোর্স করতে পারি। আর যদি এমন হতো যে বছরে একবার, ঠিক আছে একটু চলে পিকনিক টিকিট করে আসি, ওনারা একটু চা কফি ফেলেন, আমাদের দিয়ে আসেন, ব্যাপারটা তা না। এখন আমি যদি ধরেন ব্রুকলিনে আমি যদি যাই, বছর অন্তত 2 বার যেতে হবে। ব্রুকলিনকে দিলে ব্রঞ্জ কোয়ালিটি এসে দাবি করে গেছেন তারা অন্তত 2 বার যাবেন। ব্রঞ্জকে দিলে আমাদের অনলাইনে ওখানে যেতে হবে। 5-6 বার তো আমি আমার স্টাফদেরকে মধ্যে দিনে বিনা পারিশ্রমিকে কাজ করতে পারবো। আর আমার ডিসপোজালে আলাদা করে তাকে ওভার টাইম দেওয়ার কোনো ফান্ড। ওকে স্যার, কেউ যদি আপনাদের এই সুযোগ আছে কিনা যে ওকে স্যার ব্রঞ্জে বাংলাদেশ অ্যাসোসিয়েশন বললো যে আপনাদের আজকের দিনের খরচ আপনাদের সরকারি অফিস হিসাবে এই বিষয়ে আমার একটা প্রশ্ন আছে। জি, সরকারি ওরা বিভিন্ন দেশে আছে যে আপনারা এজেন্সির মাধ্যমে যদি জি। করেন, জি। 5টা মূলত যদি আপনাদের 5টা এজেন্সি থাকে, আপনাদের যে লোক বল এটা আপনাদের হয় না আমরা জানি, কিন্তু সেই এজেন্সি সবকিছু করে এনে আপনাদের কাছে দিবে, তাদের ফি নিবে, তার সবকিছু। আপনারা এই জিনিসটা আপনাদের মিনিস্ট্রি থেকে বলতে হবে নাকি আপনারা মানে কি ধরনের অন্যান্য দেশে আছে? কিন্তু এটা আছে, আমরা কেন পারেন না? আউটসোর্স, যেটাকে বলে আউটসোর্সিং। হ্যাঁ। আউটসোর্সিং এর একটা প্রক্রিয়া মিনিস্ট্রিতে আছে, কোন কোন মিশনে তার পরীক্ষামূলক ভাবে চালু করেছেন, যেমন করে কিছুদিন আগে চালু করেছে। তো সামনে হয়তো আমাদের এখানেও যদি আমাদের এটা ফিজিবল হয়, আমরা একটু যে ফাংশন গুলো কিভাবে এটা ফাংশন করতেছে, আমাদের যারা প্রবাসী তাদের ডিমান্ডটা ফুলফিল করতে পারছে কি, অথবা ওই আউটসোর্স সেন্টারে গিয়ে আবার করে কোনো ঝামেলা করতেছে কি, সেটা একটু দেখতে হবে। এটা একটা এক্সপেরিমেন্টাল প্রসেস চলছে। তো যদি এটাকে সৌন্দর্যজনক পাওয়া যায়, তাহলে ভবিষ্যতে হয়তো এই সমস্ত দেশে চালু করতে পারে। এবং এটা আমরা এখান থেকেই ঢাকাকে জানতে পারবো যে হ্যাঁ ঠিক আছে, ওখানে যেহেতু কাজ করতেছে, আমরা এখানে আমাদের প্রবাসীদের নিয়োগ শহর তো ছোট শহর না, বড় শহর, এই শহরের জন্য তাকে যদি একটু বুথ করে দেওয়া যায়, যেখান থেকে আসলে নিয়ে এসে আমাদের এখানে নিয়ে আসবে, আমরা করে দিলে সেটা তারা ডিস্ট্রিবিউট করে দেবে, তাহলে সার্ভিসটা তাদের দূর করে দেবে। সেটাও একটা প্রক্রিয়া আছে এবং আশা করা যায় ভবিষ্যতে এটা একসময় আনঅফিসিয়াল ছিল না, ছিল না। আনঅফিসিয়াল আনঅফিসিয়াল বলতে এই জন্য বোঝাচ্ছে পাসপোর্ট রিনিউ অ্যাপ্লিকেশন, বিভিন্ন ট্রাভেল এজেন্সি গুলো সেগুলি মানুষদের থেকে সংগ্রহ করতো, জি, সংগ্রহ করে তারা এখানে আপনাদের কনসুলেটে সেগুলি, এখন যখন এনবিআর লাগানোর জন্য আপনাদের আসতে হয় কিংবা পাসপোর্ট রিনিউ, তখন আর ওদেরকে আসতে হতো না, ট্রাভেল এজেন্সি গুলো এগুলি করতো এখানে বসে, অনেক আগে ছিল। পরবর্তীতে এগুলি বন্ধ হয়ে গেছে। আসলে হয় কি, বিভিন্ন সার্ভিস শুরুর দিকে যখন থাকে সিম্পলি থাকে, যখন এই সার্ভিসগুলো বিভিন্ন লুপহোল দিয়ে অ্যাবিউজ করা শুরু করে, তখন নতুন নতুন আইন কানুন দিয়ে এটাকে ট্যাগ করা হয়। যখনই আপনি একজনের কার্য দিলেন যে ঠিক আছে তুমি এজেন্সি এখানে বসে এটা কাজ শুরু করো, দেখবেন ও সরকারি নির্ধারিত ফিসের অনেক বেশি হ্যাঁ এটা হচ্ছে। আপনি এটা নিয়ে আপনার আমার আপনারা হয়তো দেখা যাবে আমাদের কাছে এবার আমার প্রশ্ন একটু অন্যরকম, সেটা হচ্ছে যে আপনাদের এখানে সার্ভিসের ব্যাপারে আমি একাধিকবার এসেছি, সার্ভিসের কোনো সমস্যা নেই।